বাংলা ল স্কুল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আমাদের আজকের ভিডিওর আলোচনার বিষয় হলো সাক্ষ্য আইন 1872-এর উপর প্রাথমিক আলোচনা। সাক্ষ্য আইনের উপর এটি আমাদের প্রথম ভিডিও। তো চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক সাক্ষ্য আইনের উপর প্রাথমিক আলোচনায় কি কি বিষয় আছে। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত আপডেট পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। সাক্ষ্য আইনের মূল বিষয়বস্তু হলো আদালত মামলার বিচার্য বিষয় প্রমাণের জন্য মামলার কোনো পক্ষ কোন কোন বিষয়ের উপর সাক্ষ্য দিতে পারে, কোন সাক্ষ্যগুলো প্রাসঙ্গিক এবং গ্রহণযোগ্য, সাক্ষ্য সম্পর্কে আদালতের অনুমান, প্রমাণের ভার নির্ধারণ, সাক্ষ্য গ্রহণের ক্রম ইত্যাদি বিষয় আলোচনা করা হয়েছে সাক্ষ্য আইনে। তো সাক্ষ্য আইন হলো একটি পদ্ধতিগত আইন, কারণ সাক্ষ্য আইনে মামলার বিচারিক কার্যক্রমে কিভাবে সাক্ষ্য গ্রহণ করা হবে সেই সম্পর্কে বর্ণনা করা আছে এবং পদ্ধতি বর্ণনা করা আছে, বিধায় সাক্ষ্য আইন একটি পদ্ধতিগত আইন। সাক্ষ্য আইন সর্বপ্রথম 1868 সালে সাক্ষ্য আইনের খসড়া প্রস্তুত করেন স্যার হেনরি সামার মেইন। তিনি 1868 সালে সাক্ষ্য আইনের খসড়া প্রস্তুত করেন এবং বর্তমানে যে সাক্ষ্য আইন বলবৎ আছে এই সাক্ষ্য আইন খসড়া প্রস্তুত করেন 1871 সালে স্যার জেমস ফিট জেমস স্টিফেন। অর্থাৎ বর্তমানে বলবৎ সাক্ষ্য আইনের খসড়া প্রস্তুত করেন স্যার জেমস ফিট জেমস স্টিফেন এবং সর্বপ্রথম সাক্ষ্য আইনের খসড়া প্রস্তুত করেন 1868 সালে স্যার হেনরি সামার মেইন। সাক্ষ্য আইন একটি পদ্ধতিগত আইন। সাক্ষ্য আইন 1872 সালের 1 নম্বর আইন, অর্থাৎ 1872 সালে সর্বপ্রথম সাক্ষ্য আইন পাশ হয়। 1872 সালের 15 মার্চ পাশ হয়। এই যে সাক্ষ্য আইনটি পাশ হয় 1872 সালের 15 মার্চ এবং সাক্ষ্য আইন 1872 কার্যকর হয় 1872 সালের 1 সেপ্টেম্বর। অর্থাৎ 1872 সালের 15 মার্চে এই আইনটি পাশ হয় এবং 1872 সালের 1 সেপ্টেম্বর থেকে এই আইনটি কার্যকর হয়। সাক্ষ্য আইনের মোট অংশ রয়েছে 3টি এবং অধ্যায় 11টি। সাক্ষ্য আইনের মোট ধারা 167টি এবং সর্বশেষ সাক্ষ্য আইন সংশোধিত হয় 1973 সালে। অর্থাৎ বাংলাদেশে সাক্ষ্য আইন সংশোধিত হয় 1973 সালে। সাক্ষ্য আইন যে ক্ষেত্রে প্রযোজ্য হয়, সাক্ষ্য আইন আদালতের মধ্যে বা সম্মুখে সংঘটিত সকল বিচারিক কার্যক্রম ক্ষেত্রে এমনকি কোর্ট মার্শালের ক্ষেত্রেও প্রযোজ্য। অর্থাৎ সাক্ষ্য আইন আদালতের মধ্যে বা সম্মুখে সংঘটিত সকল বিচারিক কার্যক্রমের ক্ষেত্রে এমনকি কোর্ট মার্শালের ক্ষেত্রেও প্রযোজ্য। কিন্তু কোর্ট মার্শাল যদি দ্য আর্মি অ্যাক্ট 1962 অথবা দ্য নেভাল ডিসিপ্লিন অর্ডিন্যান্স 1961 অথবা দ্য এয়ারফোর্স অ্যাক্ট 1953 অনুসারে গঠিত হয়, তাহলে সাক্ষ্য আইন উক্ত কোর্ট মার্শালের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। অর্থাৎ বলা যাচ্ছে যে সাক্ষ্য আইন সব ক্ষেত্রে প্রযোজ্য হয়, কিন্তু এই যে 3টা আইন দ্বারা যদি কোনো কোর্ট মার্শাল গঠিত হয় সেই গঠিত কোর্ট মার্শালের ক্ষেত্রে সাক্ষ্য আইন প্রযোজ্য হবে না। এর মধ্যে আছে আর্মি আইন, নৌবাহিনী আইন এবং বিমান বাহিনী আইন এবং এই 3টি আইনের অধীনে যদি কোনো কোর্ট মার্শাল তৈরি হয় তবে সেই কোর্ট মার্শালের ক্ষেত্রে সাক্ষ্য আইন প্রযোজ্য হবে না। সাক্ষ্য আইন যে ক্ষেত্রে প্রযোজ্য হয় না, সাক্ষ্য আইন যে ক্ষেত্রে প্রযোজ্য হয় না এটা হলো আদালতের নিকট দাখিলকৃত হলফনামা সাক্ষ্য বলে গণ্য হবে না। অর্থাৎ সাক্ষ্য আইনে বলা আছে আদালতের নিকট দাখিলকৃত হলফনামা সাক্ষ্য বলে গ্রহণ হবে না। অর্থাৎ আদালতে যদি কোনো এফিডেভিট প্রদান করা হয় সেই এফিডেভিটটি হলফনামা হিসেবে সাক্ষ্য বলে গণ্য হবে না এবং সালিসি বিচারকের সম্মুখে সংঘটিত কার্যগুলির ক্ষেত্রে প্রযোজ্য হবে না। অর্থাৎ সাক্ষ্য আইন যদি সালিসি কোনো বিচারিক কার্যক্রমের সম্মুখে
কাজ হয় সেখানে সাক্ষ্য আইন প্রযোজ্য হবে না। সাক্ষ্য আইনের মূলনীতি রয়েছে তিনটি। এই মূলনীতি হলো সাক্ষ্য অবশ্যই বিচার্য বিষয়ে সীমাবদ্ধ থাকবে, অর্থাৎ যে সাক্ষ্যটা গ্রহণ করা হবে এই সাক্ষ্যটি অবশ্যই বিচার্য বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে। সাধারণত শোনা সাক্ষ্য গ্রহণযোগ্য না। এবং দ্বিতীয় মূলনীতি হলো যে শোনা সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ কারো কাছে আপনি কোনো কথা শুনেছেন তার উপর ভিত্তি করে আপনি সাক্ষ্য দিতে পারবেন না। এবং সকল ক্ষেত্রেই অবশ্যই উত্তম সাক্ষ্য দিতে হবে, অর্থাৎ সাক্ষ্য গ্রহণের ক্ষেত্রে সবসময় উত্তম সাক্ষ্য দিতে হবে। এবং এই যে সাক্ষ্য আইনের এই তিনটি মূলনীতি হলো, এই তিনটি মূলনীতি সাধারণত সাক্ষ্য আইনের ক্ষেত্রে বিবেচ্য বিষয় বলে গণ্য হয়। আর দেরি না করে এখনই বাংলা ল স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনার মূল্যবান মতামত ও পরামর্শ জানাতে কমেন্ট বা ইমেল করুন। ইমেল করতে পারবেন banglalawschool@gmail.com। আমাদের ফেসবুক অ্যাকাউন্ট www.facebook.com/banglalawschool। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।